একটি স্বাধীন দেশ, একটি মানচিত্র। কিন্তু সেই মানচিত্র কি এখন সুকৌশলে দুটি ভাগে ভাগ করে ফেলা হচ্ছে? শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণে ঠিক এমন একটি ভয়ঙ্কর চিত্রই ফুটে উঠেছে। ক্ষমতাসীন বিএনপি সরকার কি পুরো দেশকেই রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এবার দুই ভাগে ভাগ করে ফেলছে? একটি ভাগ হলো সেই সব এলাকা যেখানে বিএনপি সরকার বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, সেখানে বইছে উন্নয়নের বন্যা, দেওয়া হচ্ছে সরকারি ত্রাণের পাহাড়। আর দ্বিতীয় ভাগ হলো সেই সব এলাকা যেখানে তারা পরাজিত হয়েছে, সেখানে চলছে চরম বঞ্চনা, চলছে নীরব এক অবিচার। হেরে যাওয়া সাধারণ মানুষের উপর কি তবে এমন চরম রাজনৈতিক প্রতিহিংসা নেওয়া হচ্ছে? সামনেই পবিত্র ঈদ উল ফিতর, এই উৎসবের আনন্দকে কি রাজনৈতিক ফিতায় মেপে দেওয়া হচ্ছে? সরকারি ত্রাণের একটি বিশাল বৈষম্য এবং ভয়ঙ্কর সত্যিটি দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে এটি। দর্শক, খবরের সূত্রপাতটা হলো কোথা থেকে? 14 মার্চ শনিবার। দিনটি অন্যান্য সাধারণ দিনের মতোই ছিল, কিন্তু হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়ে যায়। পোস্টটি করেছেন গাইবান্ধা 5 আসনের জামায়াতের সংসদ সদস্য। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। নাম তার আব্দুল ওয়ারেস। তিনি ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, সামনে পবিত্র ঈদ উল ফিতর, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নতুন পোশাক। দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য ঈদের কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে। খবরটি অত্যন্ত আনন্দের, কিন্তু এর পেছনের সত্যিটি চরম হতাশার। সংসদ সদস্য আব্দুল ওয়ারেস তার পোস্টে যে বড় বিষয়টি তুলে ধরেছেন সেটি হলো এই বিশাল বরাদ্দ শুধুমাত্র সরকার দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেই দেওয়া হয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকাগুলোতে এই বরাদ্দের এক কানাকড়িও পৌঁছায়নি। এটি কি নিছক কোনো ভুল, নাকি অত্যন্ত সুপরিকল্পিত একটি বৈষম্য? এই প্রশ্নটি এখন পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। অর্থাৎ ঈদ উল ফিতরকে সামনে রেখে জনগণের জন্য যে উপহার সামগ্রী এসেছে তা শুধুমাত্রই বিএনপি সরকারের নির্বাচনী এলাকাগুলোতেই দেয়া হয়েছে, কিন্তু জামাত বা এনসিপি যেখানে জিতেছে সেগুলোতে কোনো প্রকার সহায়তা দেওয়া হয়নি। রাজনীতিতে শুধু মুখের কথার দাম নেই, প্রমাণ ছাড়া কেউ কিছু বিশ্বাস করে না। বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস এই বিষয়টি খুব ভালো করেই জানেন, তাই তিনি শুধু অভিযোগ করেই থেমে থাকেননি। প্রমাণ হিসেবে তিনি এক অকাট্য দলিল সবার সামনে হাজির করেছেন। ফেসবুক পোস্টে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে প্রকাশিত একটি স্ক্রিনশট সংযুক্ত করেছেন। এটি কোনো সাধারণ কাগজ নয়, এটি সরাসরি রাষ্ট্রীয় বরাদ্দের একটি প্রমাণ। এই স্ক্রিনশটে আসলে কি দেখা যাচ্ছে? সেখানে অত্যন্ত স্পষ্টভাবে লেখা আছে, উত্তরাঞ্চলের 5টি জেলার বিভিন্ন সংসদীয় আসনে জনপ্রতিনিধিদের নামে ঈদের উপহার বরাদ্দ দেওয়া হয়েছে। কি কি আছে এই উপহারের তালিকায়? জনপ্রতিনিধিদের নামে সিনথেটিক শাড়ি দেওয়া হয়েছে 700 পিস, 3 পিস দেওয়া হয়েছে 100 পিস, আর হাজি রুমাল দেওয়া হয়েছে 50 পিস করে। সংখ্যাগুলো নেহাত কম নয়, কিন্তু এই বিশাল বরাদ্দের সিটে ফোটাও গাইবান্ধা 5 আসনে দেওয়া হয়নি। শুধুমাত্র গাইবান্ধা 5 নয়, উত্তরাঞ্চলের যতগুলো জেলাতেই জামায়াতে ইসলাম জয়যুক্ত হয়েছে তার একটিতেও দেওয়া হয়নি। এবার খবরের একটু গভীরে প্রবেশ করা যাক। এই যে ঈদের উপহার দেওয়া হচ্ছে, এই টাকাগুলো আসলে কার? সংসদ সদস্য আব্দুল ওয়ারেস অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট তুলে ধরেছেন। তিনি পরিষ্কার ভাষায় লিখেছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল কোনো দলীয় তহবিল নয়। কথাটি শতভাগ সত্য। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল একটি রাষ্ট্রের মানবিক সহায়তার তহবিল। এটি তৈরি হয় দেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায়। এই তহবিলের ওপর দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। এটি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত পকেট নয় যে শুধু নিজেদের দলের লোকদেরই বিলিয়ে দেওয়া হবে। দেশের সকল নাগরিকের কল্যাণে ব্যবহারের জন্যই এই তহবিল প্রতিষ্ঠিত হয়েছে। তাই এই তহবিল থেকে সহায়তা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য সৃষ্টি করা কোনোভাবেই সমীচীন নয়। এটি শুধু অর্থনৈতিক নয়, এটি চরমভাবে অগণতান্ত্রিক একটি কাজ। রাষ্ট্রযন্ত্রকে যখন দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন সাধারণ মানুষের অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘিত হয়। একবার চিন্তা করে দেখুন তো, গাইবান্ধা 5 আসনের সেই গরিব মানুষগুলোর কথা। সাঘাটা এবং ফুলছড়ি এলাকাটি নদী ভাঙন কবলিত এবং অত্যন্ত দারিদ্র এলাকা।
সেখানকার অসহায় ও দুস্থ মানুষগুলো সারা বছর একটি নতুন কাপড়ের জন্য ঈদের দিনের অপেক্ষায় থাকে। সেই মানুষগুলোর অপরাধ আসলে কি? তাদের অপরাধ কি এই যে তারা গত নির্বাচনে ক্ষমতাসীন দলকে ভোট দেয়নি, তারা বিরোধী দলীয় একজন প্রার্থীকে নির্বাচিত করেছে? এই গণতান্ত্রিক দেশে ভোট দেওয়াটা প্রতিটি নাগরিকের পবিত্র অধিকার। ভোট যে কাউকেই দেওয়া যেতে পারে, কিন্তু সেই ভোটের হিসেব কি তাহলে ঈদের ত্রাণের কাপড়ে মেটানো হবে? দারিদ্র্যের কি কোনো রাজনৈতিক রং আছে? গরিব মানুষের পেটের ক্ষুধার কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? একজন অসহায় মা যখন ঈদের দিন একটি নতুন শাড়ির জন্য হাত পাতবেন, তখন কি তার কাছে দলীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হবে? এই বৈষম্য সাধারণ মানুষের হৃদয়ে চরম রক্তক্ষরণের সৃষ্টি করেছে। সংসদ সদস্য আব্দুল ওয়ারেস তার পোস্টে আরও একটি অত্যন্ত কড়া সত্য মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, কোনো নির্দিষ্ট দলের নয়। সংবিধান অনুযায়ী কথাটি অক্ষরে অক্ষরে সত্য। একজন ব্যক্তি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, তখন তিনি আর শুধু একটি দলের প্রধানমন্ত্রী থাকেন না, তিনি 17 কোটি মানুষের অভিভাবকে পরিণত হন। দেশের প্রতিটি নাগরিক, সে যে দলেরই হোক না কেন, সমানভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে। যারা ভোট দিয়েছে তাদেরও তিনি প্রধানমন্ত্রী, যারা ভোট দেননি তাদেরও তিনি প্রধানমন্ত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী চেয়ারে বসে এমন রাজনৈতিক বৈষম্য করাটা কি সাংবিধানিক শপথের পরিপন্থী নয়? এই প্রশ্নটি আজ সবার মনে মনে। এই ঘটনাটি দেখে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের মনে একটি বড় ভয়ের সঞ্চার হয়েছে। বিগত 15 বছর ধরে এই দেশ একটি ভয়ঙ্কর ফ্যাসিস্ট বা স্বৈরাচারী শাসনের ভেতর দিয়ে গেছে। সেই পতিত আওয়ামী লীগ সরকারের একটি বড় বৈশিষ্ট্য ছিল এই চরম বৈষম্য। তারাও ঠিক এভাবেই দেশকে দুই ভাগে ভাগ করে ফেলেছিল। যারা তাদের দল করত তারা সব সুযোগ সুবিধা পেত, আর যারা বিরোধী দল করত তাদের সকল সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হতো। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ আশা করেছিল এই বৈষম্যের দিন চিরতরে শেষ হয়ে যাবে, কিন্তু এখন কি দেখা যাচ্ছে? নতুন সরকার কি সেই পুরনো ফ্যাসিস্টদের পথেই হাঁটছে না? শুধু চেয়ার বদল হয়েছে, কিন্তু বৈষম্যের সেই নোংরা সংস্কৃতি কি এখনও রয়ে গেছে? যদি তাই হয়, তবে এত রক্ত দিয়ে, এত প্রাণ দিয়ে দেশ স্বাধীন করার মানেটা কি দাঁড়ালো? এই প্রশ্নটি এখন সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দিচ্ছে। রাজনীতিতে ক্ষমতার দম্ভ একটি ভয়ঙ্কর ব্যাধি। যখন কোনো দল বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসে, তখন মাঝে মাঝেই তারা মাটির বাস্তবতা ভুলে যায়। তারা ভাবতে শুরু করে যে রাষ্ট্র মানেই তাদের নিজস্ব সম্পত্তি। ঈদের এই কাপড় বরাদ্দ হয়তো বিশাল কোনো অর্থনৈতিক বিষয় নয়, হয়তো একটি শাড়ি বা একটি 3 পিসের দাম খুব বেশি নয়, কিন্তু এখানে টাকার অঙ্কটা মূল বিষয়টি নয়। মূল বিষয় হলো মানসিকতায়। এটি একটি চরম অবজ্ঞার মানসিকতা। বিরোধী দলীয় সংসদ সদস্যদের এলাকাগুলোতে ইচ্ছে করেই বাদ দিয়ে মূলত তাদের এলাকার সাধারণ মানুষকে একটি বার্তা দেওয়া হচ্ছে। বার্তাটি হলো, আমাদের ভোট দেওনি তাই আমাদের সাহায্য পাবা না। এটি একটি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক চাপ। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষের সাথে এমন ব্ল্যাকমেইল করার অধিকার কোনো রাজনৈতিক দলে নেই। এটি চরম উদ্ধত্ত এবং ক্ষমতার চরম অপব্যবহারের একটি নিকৃষ্ট উদাহরণ। তাহলে দর্শক, পুরো ঘটনাটি এখন আপনাদের সামনে একদম জলের মতো পরিষ্কার। উৎসবের আনন্দকে কিভাবে সুকৌশলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তা এই ঘটনাটি থেকেই প্রমাণিত হয়। দেশকে জয়ী এবং বিজয়ী এই দুই ভাগে ভাগ করার যে ভয়ঙ্কর ট্রেন্ড বা সংস্কৃতি চালু হয়েছে, তা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। দর্শক, আপনাদের কি মনে হয়, পবিত্র ঈদ উল ফিতরের মতো একটি উৎসবে সরকারি ত্রাণের কাপড়ে এমন চরম রাজনৈতিক বৈষম্য করাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস যে দাবিটি তুলেছেন তা কি শতভাগ যৌক্তিক? ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির এই আচরণ আসলেই কি অতীতের ফ্যাসিস্ট সরকারের বৈষম্যের কথাই মনে করিয়ে দিচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।